ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের টপিক হচ্ছে ওডো এনভায়রনমেন্ট সেটআপ, মানে আমরা কিভাবে আমাদের লোকাল মেশিনে ওডোকে ইনস্টল করব। এটার জন্য শুরুতে আমাদের কিছু রিকোয়ার্ড সফটওয়্যার প্রয়োজন হয়। আমরা দেখবো সেগুলা কি কি আছে, সফটওয়্যার আমাদের দরকার লাগে ওটা রান করার জন্য। সেগুলো আমরা কোথা থেকে আমরা ইনস্টল করব, আমরা ইনস্টলটা দেখাবো না, কারণ ইনস্টল তো নর্মাল একটা জিনিস, শুধু নেক্সট নেক্সট করে ইনস্টল করাটা কমপ্লিট হয়ে যায়। তারপর দেখবো হচ্ছে ওডোকে আমরা কোন কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারি, বা ওডোকে আমরা গিটহাব থেকে কিভাবে ক্লোন করে আমাদের লোকালে নিয়ে কোডটাকে নিয়ে আসতে পারি। তারপর আমরা দেখবো হচ্ছে ওডোর যে সকল কনফিগারেশন আছে, যেমন ডাটাবেস কনফিগারেশন করা, তারপর ওডো কনফিগ ফাইলটা কনফিগার করা ইত্যাদি আমরা দেখবো। তারপর হচ্ছে ফাইনালি আমরা দেখবো হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে পাইচাম আইডিটা ইউজ করবো ওডো ডেভেলপমেন্টের জন্য, আমরা দেখবো কিভাবে পাইচাম আইডিটা ওডোতে ওডো ডেভেলপমেন্টের জন্য কনফিগার করা যায়, এবং আমরা ওডো যেন রান করতে পারি এই পাইচামে, যেখানে মেইনলি আমাদের ডেভেলপমেন্টটা হবে যে আইডি এর উপরে। ওকে, শুরুতে শুরু করি হচ্ছে আমাদের ফার্স্ট সফটওয়্যারটা হচ্ছে গিট। আমি যদি দেখাই যে গিট আমরা কোথা থেকে ডাউনলোড করব, তো সিম্পল আমরা যদি গুগলে সার্চ করি গিট, এখান থেকে আমরা সিম্পল ইনস্টল, মানে এখান থেকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে গিট। গিটটা আমাদের কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমাদের যদি ভার্সন কন্ট্রোলিং এর জন্য আমাদের গিট প্রয়োজন হয়। তারপর আমাদের ওডোর যে প্রতিনিয়ত ওডো যে আপডেটটা নিয়ে আসতেছে, সেটা যদি আমরা গিটহাব থেকে নিয়ে আসতে চাই, সেটার জন্য আমাদের গিট প্রয়োজন হয়, যেন আমরা কোডগুলা আপডেটেড কোডগুলা নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপর আসি পাইথন। আমরা যেহেতু ওডো 19 ইনস্টল করা দেখবো আজকে, তো সেটার জন্য সুইটেবল পাইথন ভার্সন হচ্ছে পাইথন 3.12। বারোর সাথে আরো যে লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা। এখন আসলে পাইথনের তো এখন লেটেস্ট অনেক ভার্সন চলছে, তাহলে পাইথন 3.12 কেন? এটারও আমি অ্যান্সারটা সামনে দিব। তার আগে দেখাই যে আপনারা পাইথন 3.12 কি কোন জায়গা থেকে আপনারা ডাউনলোডটা করবেন। যদি আমরা আসি, পাইথন লিখে সার্চ করলে এখানে ডাউনলোড অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা যদি সরাসরি এখন ডাউনলোড করি, তখন ডাউনলোড হবে হচ্ছে পাইথন 3.14, কিন্তু আমাদের 3.14টা আমরা সুইটেবল ভার্সন হিসেবে আমরা 3.12টা ইনস্টল করব। এখন সেটার জন্য একটা সহজ ওয়ে হচ্ছে, আমরা যদি এই পেজে এসে 3.12 লিখে সার্চ করি, তখন এখানে পাইথনের যে পুরাতন যে ভার্সন গুলো আছে সেগুলো আমাদের এখানে শো করা শুরু করবে। এখন এখান থেকে 3.12, আমি তো এখানে দিয়েছিলাম 3.12 এক্স, মানে 12-র পরে যে কোনো একটা লিটারের ভার্সন। এখন আমরা তো 12.13 যেটা আছে সেটা ইনস্টল করতে পারি, কিন্তু আসলে সেটা আমাদের ফাইনাল রিলিজ ভার্সন না। আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন করলে দেখা যাবে এখানে কিন্তু আমাদের কোনো ইএক্সি ফাইল নাই, বা ডাউনলোড ইনস্টলেবল কোনো ফাইল নাই এখানে। পাইথন সেটা হচ্ছে এই সোর্স হিসেবে রিলিজ করছে, এটা হচ্ছে কোনো স্টেবল রিলিজ না। তো আমরা এখান থেকে চেক করব যে কোন সেই ভার্সন যেটা হচ্ছে আমাদের স্টেবল রিলিজ। আমার জানা মতে এটা হচ্ছে পাইথন বা 3.12.10, যেটা সেটা হচ্ছে একটা স্টেবল রিলিজ আছে। হ্যাঁ, এই যে এখানে এখানে দেখা যাবে আমাদের অনেক ধরনের ইনস্টলার অপশনটা আছে, যেমন উইন্ডোজ, তারপরে ম্যাকে, লিনাক্সের জন্য যদিও এই অপশনটা দরকার লাগে না, লিনাক্সে আমরা শুধু কমান্ড দিলেই পাইথনটা ইনস্টল হয়ে যায়। হ্যাঁ, এখন উইন্ডোজের জন্য আমরা হচ্ছে উইন্ডোজ এই 64 বিট যে ইনস্টলার আছে, এটাতে ক্লিক করলেই সেটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে সিম্পল এজ ইট ইজ যে ইনস্টল প্রসেস আছে, ইনস্টল করলে ইনস্টল হয়ে যাবে। এটা গেল হচ্ছে পাইথন। তারপর আসি হচ্ছে পাইচাম। পাইচাম আমাদের আইডিই, যেখানে যেটাতে মূলত আমরা ডেভেলপমেন্টটা করব যে আইডি মাধ্যমে। এখন সেম এস পাইচাম, পাইচামকে আমরা সার্চ করলে এখানে অতি সিম্পল পাইচাম, এখানে দুইটা ভার্সন আছে, যদিও পাইচাম্পের আমরা কমিউনিটিটা ইউজ করবো, কারণ আমাদের যেহেতু আমরা এখন শিখতেছি, এখানে পে করে প্রোটা নেওয়ার কোনো মানে নাই। আমরা এখান থেকে পাইচাম কমিউনিটি এখানে ডাউনলোডে গেলে এখানে অপশন আসবে, আমরা কি পাইচাম আহ, আহ, ইয়াটা করবো নাকি এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ সরি, কমিউনিটিটা করবো। আচ্ছা, এখানে কমিউনিটির অপশন আছে কোনো একটা জায়গায়। আহ, তারপর আসি হচ্ছে পোস্ট গ্রেস এসকিউএল। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সরাসরি ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল করব, কারণ এটা হচ্ছে আমাদের মেইনলি ডাটাবেসটা। এখন যদি আমরা পোস্ট গ্রেস এসকিউএল লিখে সার্চ করি, তখনই আমাদের পোস্ট গ্রেস এসকিউএলটা চলে আসবে এখানে। ভিতরে ঢুকলে এখানে দেখা যাবে ডাউনলোড অপশন আসছে, এখানে আমরা যেই
অপারেটিং সিস্টেমের জন্য দরকার আমরা সেটা সেখান থেকে ইনস্টল করবো। লিনাক্সের জন্য যেরকম আমরা যদি উবুন্টুর জন্য করি, তাহলে দেখা যাবে তারা একটা কমান্ড দিয়ে দিছে এখানে যে কিভাবে ইনস্টল হবে। এই যে এই 1 2 3 4 কমান্ড আমরা রান করলেই পোস্টগ্রেস এসকিউএলটা আমাদের লিনাক্সে ইনস্টল হয়ে যাবে। তারপর যে আমরা উইন্ডোজের জন্য করি, আমরা সিম্পল এখান থেকে উইন্ডোজে যাব, তারপর ডাউনলোড দা দা ইনস্টলার, এখান থেকে লেটেস্ট যেই পোস্টগ্রেস এসকিউএল ডাটাবেসটা আছে সেটাই আমরা নিব। এটাতে সুইটেবল কোনো যেটা যে পাই ওডোর যে এই ভার্সনের সাথে এই পোস্টগ্রেস এসকিউএল ডাটাবেসটা সুইটেবল এমন কোনো কিছু নয়, লেটেস্ট যেটা সেটাই আমাদের জন্য সব থেকে বেটার। তারপর হচ্ছে পিজি অ্যাডমিন। হ্যাঁ, পিজি অ্যাডমিনটা হচ্ছে পোস্টগ্রেস এসকিউএল এর সাথেও যদিও পিজি অ্যাডমিন একটা সাথে থাকে, কিন্তু আমাদের আলাদা করে পিজি অ্যাডমিন ডাউনলোড করা এটা হচ্ছে উইন্ডোজের জন্য বিশেষ করে এটা হচ্ছে বেটার, কারণ ওই পিজি অ্যাডমিনটা অনেক সময় কাজ করতে চায় না ঠিক মতো। এখন পিজি অ্যাডমিনটা আসলে কেন দরকার? আসলে ডাটাবেসটা হচ্ছে কমান্ড লাইনে, যেহেতু পোস্টগ্রেস এসকিউএল একটা ওপেন সোর্স, তো এটার সিএলআইটা বলতে গেলে ওরকম নাই, সেটা ওই কমান্ড লাইন যে ডাটাবেসটাকে আমাদের অ্যাক্সেস করার জন্য আমাদের পিজি অ্যাডমিনটা দরকার পড়ে। পিজি অ্যাডমিনটা সিম্পল, আমরা এখান থেকে ভিতরে ঢুকে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, আমি আসলে এই জিনিসগুলো ডাউনলোড করছি না, কারণ আমার লোকালে অলরেডি এগুলো ইনস্টল করা অবস্থায় আছে। আমি হচ্ছে সরাসরি কনফিগারেশনে চলে যাব। মেইনলি আমাদের এই কয়টা সফটওয়্যার থাকলেই আমরা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করা থাকলে আমরা নেক্সট স্টেপে চলে যেতে পারি। অবশ্যই এটা নেক্সট ক্লাসের আগে আপনারা সবাই এটা ইনস্টল করে এমনকি ওডো সেট আপ করে রাখবেন, যাতে আপনাদের যখন আর কি ডেভেলপমেন্টটা শুরু হয়ে যাবে তখন যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। অনেক সময় দেখা যায় যে এটা সেট আপ করাটা অনেক ডিফিকাল্টি চলে আসে বিভিন্ন ধরনের। আচ্ছা, তারপরে আসি হচ্ছে ওডো ডাউনলোড এবং গিট ক্লোন। এখন ওডো আমরা কোন কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারি? প্রথমত হচ্ছে ডাউনলোড ফ্রম ওডো। আমরা যদি ওডোতে আসি, ODOO, আচ্ছা ওডো.com এ যাই, আমি সরাসরি সার্চ করলাম না, ঠিক তার নিচে একদম নিচে চলে আসি যদি, ওকে, এই যে এখানে আছে ওপেন সোর্স, তার ভিতরে আছে ডাউনলোড। আমরা যদি এই ডাউনলোডের ভিতরে যাই, তাহলে এখানে দেখা যাবে যে আমরা ওডোর ডাউনলোডেবল যে ইনস্টলার ফাইলগুলো আছে সেগুলো আমরা ডাউনলোড করতে পারছি। যেমন উইন্ডোজের জন্য যদি হয়, তাহলে আমরা এখানে ক্লিক করলে উইন্ডোজের কমিউনিটি এডিশনটা ডাউনলোড হয়ে যাবে। যদি আমরা ইন্টারপ্রাইসে ডাউনলোড করতে পারবো না, কারণ আমাদের ইন্টারপ্রাইস কিনতে হয়, তখন আমরা এটা ডাউনলোড করতে পারি, তা না হলে করা যায় না। এটা আমরা কখন ইউজ করব? যদি এটা কিন্তু ডেভেলপমেন্টের জন্য আমরা কখনো এখান থেকে আমরা ডাউনলোড দিব না। এটা দিব হচ্ছে যখন যখন আমার দরকার পড়ে, আমি আমার পিসিটাকে বা কোনো একটা সার্ভার সেট আপ করার জন্য উইন্ডোজ সার্ভার যদি আমরা সেট আপ করি, তখন হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে আমরা ইনস্টল করে দিই। এটা ইনস্টল করে দিলে ওটা আর কি সরাসরি রান হয়ে যায়, আলাদা কোনো কিছু সেট আপ করতে হয় না। কিন্তু এটা ডেভেলপমেন্টের জন্য না, কারণ তারা হচ্ছে সোর্স কোড বা ইত্যাদি এখানে এটার সাথে অ্যাটাচ করে দেয় না। তারপর উবুন্টু বা দেবিয়ান এর জন্য আমরা এখান থেকে ডাউনলোড করে রান করতে পারি, এখান থেকেও সোর্সটা ডাউনলোড করা যায়। কিন্তু ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেস্ট অপশনটা হচ্ছে গিটহাব থেকে ডাউনলোড করা। ওকে, তারপর আসি হচ্ছে ডাউনলোড ফ্রম গিটহাব। আমরা গিটহাব থেকে কিভাবে আমরা ডাউনলোড করব? এখন যদি আমরা সিম্পল আমরা এখানে ওডো গিটহাব লিখি, সিম্পল এখানে দেখবেন যে এটা চলে আসবে ওপেন সোর্স, ওডো ওপেন সোর্স অপশনটা। ওকে, এখানে গেলেই আমরা যদি গিটের সাথে পরিচিত থাকি বা গিটের সাথে যখন আমরা পরিচিত হয়ে যাব, তখন আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে গিটের কোড বেস যেখানে থাকে, এটা ইন্টারফেসটা এমন। এই জায়গা থেকে আমরা হচ্ছে বিভিন্ন, এটা মেইনলি গিটের ব্রাঞ্চ, কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চই বলা যায় আলাদা আলাদা ওডোর ভার্সন। যেমন এখানে ওডো ভার্সন 19 যেটা ডিফল্ট ভাবে সিলেক্ট করা আছে। আমরা চাইলে আমাদের পুরাতন যে ভার্সন গুলো আছে 18, আমরা চাইলে এখানে ওডো 18 ভার্সনটাকেও এখান থেকে ডাউনলোড করতে পারি। এটা ফুল সোর্স কোড ওডো ওপেন করে রাখছে, এটা হচ্ছে ওডো কমিউনিটি সোর্স কোডটা। ওকে, আমরা ওডো 19-এ আসি। এখন গিটহাব থেকে আমরা চাইলে কমপ্লিটলি এখান থেকে ডাউনলোড জিপ সোর্স কোডটা ডাউনলোড করে নিয়ে আসতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে কমান্ড লাইনের মাধ্যমে গিটহাব এসএসএইচ বা আমরা এইচটিটিপির মাধ্যমে আমরা ক্লোন করে নিয়ে আসতে পারি। এখন আমাদের ক্লোন করাটা কেন দরকার লাগতে পারে? জি। না, আমার তো টেস্ট করে নিছে সব। যেহেতু করবো এই যে সব আমার হিমোগ্লোবিন দেখো তো 15.6। আচ্ছা, সব আগে আপনি টেস্ট করে মনে হয় নিছে, অন্য হ্যাঁ, কোনো, ব্রেন দেখছে, তারপর তোর প্লাটিনাম দেখছে,
হ্যালো। সরি, আহ, প্রাকলিপ দেখছি। ইমাম এই ভাই দেখ বলছেন? প্রাকলিপ আমার। হ্যাঁ, আপনার ক্যামেরাটা একটু অফ করবেন। ওকে, আপনার একটু ক্লাস চলাকালীন একটু ইয়াতে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে গিটহাব থেকে ডাউনলোড করা। গিটহাব থেকে কিভাবে আমরা ডাউনলোড করতে পারবেন? সরাসরি ডাউনলোড, এখানে ডাউনলোড জিপ আছে। ডাউনলোড জিপ করলে এটা হচ্ছে এই যে জিপ আকারে মেইনলি এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি এখানে। এই যে একটা জিপ ফাইল এখানে, সিম্পল এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমরা চাইলে এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করেও আমরা এই ওডোকে রান করতে পারি। সেম, আমি যদি গিট থেকে ক্লোন ক্লোন করে নিয়ে আসি, সেম কোডই কিন্তু আমাদের ডাউনলোড করে নেই আর ক্লোন করে নেই, সেম ওয়েতে আসবে। ওকে, এখন আসে হচ্ছে গিটহাব এসএসএইচ এর মাধ্যমে। এখন যখন আপনি গিটহাবটা আপনার পিসি, গিটহাব এসএসএইচটা যখন আপনার পিসিতে সেট আপ করে ফেলবেন, সেট আপ করলে আপনার আমরা সিম্পল গিট ক্লোন কমান্ডের মাধ্যমে আমরা হচ্ছে পুরা যেই 19-এর যে ব্রাঞ্চটা আছে সেটাকে আমরা ক্লোন করে নিয়ে আসতে পারতেছি। এটা হচ্ছে সেই কমান্ডটা। মেইনলি আমাদের গিট ক্লোন লিখতে হয় কমান্ড লাইনে। সাথে হচ্ছে এই অপশনটা আমাদের এখান থেকে গিট আমাদের নিজেদের দিয়ে দিবে এই জায়গায়। এটা কপি করে আমরা এখানে বসাই দিব। তারপর হচ্ছে ব্রাঞ্চ, হাইফেন হাইফেন ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চটা আমরা নিতে যাচ্ছি। আমরা চাইলে এখানে ওটা 18 নিতে পারি, আমি এখানে 19 নিচ্ছি। এখানে ডেপথ 1, মানে আমার অন্য কোনো ব্রাঞ্চের আমার এখানে ডাউনলোড হওয়ার দরকার নেই এখানে। তারপর ওটা নামে আমি, এটা হচ্ছে ফোল্ডারের নেম, যে শেষে আমি হচ্ছে ওডো নামে একটা ফোল্ডারে গিয়ে সেটা সেভ হবে। এখন আমি যদি একটা করে দেখাই, আমি এখান থেকে গিট ক্লোন করলাম কপি করে, ধরলাম আমি এই জায়গায় নতুন একটা যেহেতু, যদিও আর কি এটা উইন্ডোজ 11-এ আমি টার্মিনাল ওপেন করতে পারছি, উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আপনারা এখান থেকে সিএমডিটা ওপেন করে নেবেন। বা আমরা যদি উবুন্টু ইউজ করি, উবুন্টুতে তো টার্মিনাল আছেই। সিম্পল এখান থেকে আমি যদি আমার এই কমান্ডটা পেস্ট করে দেই, আমি এখানে অলরেডি আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি এখানে নাম দিলাম ওডো 19। ওডো 19 নাম দিলে এটা গিটহাব থেকে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে এখানে। এই যে আমার অলরেডি এই যে ওডো 19 ফোল্ডারটা চলে আসছে এখানে। সমস্ত আমার কোড এই যে এখান থেকে ডাউনলোড হয়ে চলে আসবে। আমার যদি অলরেডি ডাউনলোড করা আছে, কারণ আমি ডাউনলোড করাতে টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না, কারণ ডাউনলোড হতে অনেক সময় টাইম নেই। সেম অ্যাজ গিটহাব এইচটিটিপি। এটার ক্ষেত্রে এটাতে পার্থক্য হচ্ছে, এটাতে আপনি শুধু কি জানি বলে ক্লোন করে নিয়ে আসতে পারবেন এখানেও। সেম অ্যাজ এসএসএইচ, তেমন কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স আছে অবশ্যই, তেমন নাই বলতে এমন না। যখন আপনি এই, কোনো ওখানে একটা লাইভ প্রজেক্টে কাজ করবেন, তখন এসএসএইচ কানেকশনটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, আমি এটা কেটে দিই, আমার আসলে ডাউনলোড করার দরকার নেই, আমার অলরেডি ডাউনলোড করা আছে এটা। এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আহ, আমরা মেইনলি এই কয়টা ওয়েতে আমরা ওডোকে ডাউনলোড করতে পারি এখান থেকে। তারপরে নেক্সট স্টেপে আসি হচ্ছে আমাদের কনফিগারেশন। ওকে, আমাদের তো এখন ওডো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। যে আমরা যদি বলি যে আমাদের কাছে ওডোর সোর্স কোডটা আছে, আমরা জিপ ফাইল থেকে ডাউনলোড করি, বা ওডো.কম থেকে ডাউনলোড করি, বা আমরা গিট থেকে ক্লোন করে নিয়ে আসি। এখন গিট থেকে ক্লোন করে নিয়ে আসলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, আমরা যদি একটু ওডোর গিটহাবের রিপোজিটরিতে দেখি, তারা প্রতিনিয়ত এখানে কোনো না কোনো আপডেট তারা নিয়ে আসতেছে। আমরা যদি এখানে কমিট হিস্ট্রিতে দেখি, যে যে কোনো রকম বাগ ফিক্সিং বলেন প্রতিনিয়ত, যেমন আজকে মে 16, তারা কয়েকটা এখানে আপডেট তারা এখানে আনছে, যেমন ফিক্সড কিছু বাগ ফিক্সিং আছে, তারা এটা করেছে এখানে। এখন আমরা যদি প্রত্যেকদিন ডেভেলপমেন্টের আগে আমরা সিম্পল এখান থেকে যদি আমরা পুল করে নেই, গিটহাব থেকে আমরা যদি এখান থেকে কমান্ড লাইনে যদি আমরা লিখি যে গিট পুল, তাহলে হবে কি যে লেটেস্ট যেই কোডটা আছে, তারা যেই বাগ ফিক্সিংটা অলরেডি করে রাখছে, সেটা আমার কাছে অটোমেটিকলি চলে আসবে। আমার আলাদা করে এটা ডাউনলোড করতে হবে না, কিছু করতে হবে না, সেটা আবার দ্বিতীয়বার কিছু করতে হবে না। মানে গিট পুল লিখলেই আমরা যে এখানে অলরেডি আপ টু ডেট, মানে আর কোনো লেটেস্ট কোনো চেঞ্জেস নাই, কারণ আমি একটু আগে ডাউনলোড করেছি, এখানে কোনো আপডেট করে নাই তারা। তারা যদি এটা কোনো আপডেট করতো, তাহলে আমার এখানে অটোমেটিকলি চলে আসতো। এটা মেইনলি গিটহাব থেকে যদি আমরা পুল করে নিয়ে আসি, সেটা সব থেকে বড় বেনিফিট যে আমাদের
প্রজেক্টটা সবসময় আপ টু ডেট থাকতেছে, বাগ ফ্রি। ওকে, এটা গেল হচ্ছে আমরা ওডোকে ডাউনলোড করে নিয়ে আসলাম। ধরি আপনারা সবাই হচ্ছে যে যেই সফটওয়্যার গুলো আছে সফটওয়্যার গুলো ইনস্টল করেছেন, ইনস্টল করার পর ওডোটাকেও আপনারা ডাউনলোড করে নিয়ে এসেছেন। তারপর আসি হচ্ছে ওডোকে আমরা এখন সেট আপ করে রান করব কিভাবে। ওকে, এখন আসি হচ্ছে যেহেতু আমরা পাইচাম্প অলরেডি ডাউনলোড করে ইনস্টল করে ফেলেছি, তো পাইচামটা আমরা ওপেন করি। পাইচাম যদি আমার এখানে প্রজেক্ট বিভিন্ন প্রজেক্ট ওপেন করা ছিল এই জন্য এমন ইন্টারফেস আসতেছে, কিন্তু সিম্পল আপনারা এখান থেকে ফাইল ফাইল থেকে ওপেন প্রজেক্ট, আমরা নিউতে যাব না, কারণ আমরা হচ্ছে আমাদের অলরেডি এক্সিস্টিং যে প্রজেক্টটা আছে সেটা ওপেন করব। আচ্ছা, ওপেন প্রজেক্ট এখন কোথায় আছে আমার সেই প্রজেক্টটা, সেটাতে আমরা চলে যাব। আমি ওডো ট্রেনিং নামে একটা ফোল্ডার তৈরি করে রেখেছি, যে ঠিক আছে আমার প্রজেক্টটা এখানেই থাকবে। ওকে, আমি পাইচাম দিয়ে সিম্পল আমরা এই প্রজেক্টটা ওপেন করে ফেলবো এবং টাস্ক দিস প্রজেক্ট, হ্যাঁ আমি অবশ্যই এই প্রজেক্টটাকে বিশ্বাস করি। ওকে, ওকে, ওপেন করার সাথে সাথে যত ফোল্ডার বা সাব ফোল্ডার আছে পাইচাম্পে বাম সাইডে ভিএস কোড, বা আমরা যদি আগে থেকে ভিএস কোড বা কোনো কিছু ইউজ করে থাকি তাহলে আমরা জানবো যে বাম সাইডে যেই ফোল্ডার গুলো স্ট্রাকচার করে সাজানো থাকে বাম সাইডে আমরা সেই ফোল্ডার গুলো দেখবো। তারপর আমরা যদি কোনো একটা ফাইল ওপেন করি, সাপোজ আমি একটা ফাইল ওপেন করলাম, সে তারপরে সেই ফাইলটার কোড গুলা বা ইত্যাদি ইনফরমেশন গুলা দেখা যায়। ওকে, এখন আসি একটা প্রথম দিকে একটা কোশ্চেন আমি যেটা ফেলে রেখে আসছিলাম, সেটা হচ্ছে ওডো 13.12, পাইথন 13.12 কেন? কারণ পাইথন তো এখন বর্তমানে লেটেস্ট আরো একটা চলতেছে, তাহলে আমরা 12 কেন ইউজ করবো? এখন ওডো রান করার জন্য ভাই আমরা আমি জানি ওয়ান পাইথনের। জিরো 3.10 ইউজ করতে পারবো না? জি, 3.10 ইউজ করতে পারবো না? 3.10, হ্যাঁ আপনি চাইলে অবশ্যই ইউজ করতে পারবেন, কিন্তু আমরা এখানে দেখাচ্ছি যে কোন রকম সুইটেবল ভার্সনটা আমরা নিয়ে এখানে কাজ করতেছি। আপনি চাইলে অবশ্যই 10টা ইউজ করতে পারেন। এখন 10টা ইউজ করলে কি প্রবলেমটা আসবে সেটা আমি এক্সপ্লেন করতেছি। তো আপনি যদি লেটেস্ট ভার্সন ইউজ করেন বা আপনারা যদি কোনো পুরাতন ভার্সন ইউজ করেন তখন কি ধরনের প্রবলেম আসতে পারে ওটা আবার ফিক্স করতে ফিক্স তো অবশ্যই সবকিছু করা যাবে, সেটা আমি একটু এক্সপ্লেন হুম। করছি। যেমন এখানে হচ্ছে পাইথনে বা ওটা রান করার জন্য বিভিন্ন পাইথনের ডিপেন্ডেন্সি দরকার পড়ে। যেমন এখানে বেবেল আছে, তারপর অনেকগুলা আছে। এখন এই ডিপেন্ডেন্সি গুলার নির্দিষ্ট ভার্সনের ডিপেন্ডেন্সি হচ্ছে সব যখন আর কি কোনো একটা ডিপেন্ডেন্সি ইউজ করা হয় অবশ্যই সেই ভার্সনে যেই মেথড গুলো আছে সেগুলো আমরা সাধারণত ইউজ করি। এখন সেটা এখানে বলে দেওয়া আছে যে পাইথন ভার্সন 3.11 থেকে আহ, ছোট হওয়া লাগবে, তখন আমরা হচ্ছে এই ভার্সনটা ইউজ করতে পারবো। তা অথবা যদি আমরা 3.11 এর উপরে ইউজ করি তখন আমাদের এই এটার এই ডিপেন্ডেন্সির 1.5.1 এটা আমরা ইউজ করতে হবে। এখন ইনকেস যখন আর কি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি পুরাতন ভার্সন গুলো ইউজ করি তখন দেখা যায় কি যে এই ডিপেন্ডেন্সির স্পেসিফিক এই ভার্সনটা অ্যাভেলেবেল থাকে না। যদি অ্যাভেলেবেল না থাকে তখন কিন্তু সেটা অটোমেটিকলি ইনস্টল হয় না। মানে ইনস্টল হয় না বলতে গেলে আমাদের যে পাইথনের ইনভারনমেন্ট আছে ইনভারনমেন্টে ইনস্টল হয় না, তখন কি প্রত্যেকটা আপনার ম্যানুয়ালি একটা একটা করে আবার ইনস্টল করতে হবে। এই জন্য আমরা সুইটেবল একটা ভার্সন চুজ করে নিই যেটা আর কি সবগুলো ডিপেন্ডেন্সি সেটাতে সাপোর্ট করে। যেমন আপনি যেটা একটু আগে বললেন যে আমরা 10 ইউজ করতে পারি না, হ্যাঁ অবশ্যই ইউজ করতে পারি। এখন 10তে যদি কোনো একটা ডিপেন্ডেন্সি ইনস্টল হতে না পারে তখন ওইটা আপনাকে খুঁজে বের করে ম্যানুয়ালি ইনস্টল দিতে হবে। আপনি অবশ্যই রান করাতে পারবেন কিন্তু আপনাকে ম্যানুয়ালি ইনস্টল দেওয়া লাগবে আবার। শুধু শুধু আমরা কেন এই হ্যাসেলটা নিতে যাব? হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা 3.12টা আর কি এখানে সিলেক্ট করছি, যে ওডো 19 বা ওডো 18এও আমরা 3.11 12টা ইউজ করি। এখানে এখানে সব জায়গায় কিন্তু এই 3.12 এর ইয়াটা বলা আছে যে এটা হচ্ছে যদি 3.12 অথবা এটা থেকে বড় হয় তাহলে এই ভার্সনটা ইনস্টল হবে। এই মেইনলি রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফাইল, এখানে সব ধরনের ডিপেন্ডেন্সি উল্লেখ করা আছে, যেই সকল ডিপেন্ডেন্সি দরকার পড়ে ওডো রান করার জন্য, এগুলো হচ্ছে পাইথন ডিপেন্ডেন্সি। ওকে, আশা করা যায় বুঝতে পারছেন যে কেন আমরা 3.12টা আমরা ইউজ করবো মেইনলি। আমরা চাইলে বেশি মানে আপডেটেডটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই এটাতে। ওকে, তারপরে আসি হচ্ছে আমাদের কনফিগারেশনে। হ্যাঁ, সেকেন্ড স্টেপ হচ্ছে
আমাদের ডাটাবেসটায় আমাদের কিছু কনফিগারেশন করতে হয়। তার আগে আমি একটু ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখাই নিই। যেমন ডাটাবেসটা আমরা যে ওডোতে সেট আপ করবো, এটা কোন জায়গায়? এই ওডোর ফোল্ডারটা যেখানে আমরা ডাউনলোড করেছি, সেটা আমরা ওডো 19 হোক বা 18 হোক প্রত্যেকটার জন্যই এখানে দেখবেন ডেবিয়ান নামে একটা ফোল্ডার আছে। ডেবিয়ান ফোল্ডার আছে, অ্যাডন্স ফোল্ডার আছে। অ্যাডন্স ফোল্ডারে মেইনলি ওডোর যে সকল যা 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 কাস্টম কাস্টম না সরি, যে সকল মডিউল তারা প্রোভাইড করে, সবগুলা মডিউল তারা এখানে দেয় আর কি, এখানে প্রোভাইড করে। তারপর হচ্ছে ডেবিয়ানের ভিতরে হচ্ছে কিছু কনফিগারেশন থাকে, তার ভিতরে ইম্পর্টেন্স হচ্ছে সেটা হচ্ছে ওডো ডট সিওএন এর এই ফাইলটা। মেইনলি এখানে আমরা আমাদের ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর অ্যাডনের পাথটা কোনটা, কারণ আমাদের অ্যাডনের পাথ মাল্টিপলও হতে পারে, অথবা আমাদের অ্যাডনের পাথ এখানে না থাকে অন্যখানেও হতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে এটা। তো এটা একটু ভালো করে নোট করে নিবেন যে আমরা ডেবিয়ান ফোল্ডারের ভিতরে আমাদের ওডো ডট কনফিগ ফাইলটা আছে, সেটাতে আমরা ওডোর বেসিক কনফিগারেশন গুলো কনফিগার করব। এখন এমন না যে এই কনফিগ ফাইলটা ডেবিয়ান ফোল্ডারের ভিতরে থাকতে হবে, আমরা যে কোনো জায়গায় এটা রাখতে পারি। এমনও হতে পারে যে ঠিক আছে, এটা আমরা ওডো ট্রেডিং যে ফোল্ডারটা আমি তৈরি করেছি সেটার ভিতরে আছে, এটার কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে এই ওডো ডট কনফিগ সেটাতে আসলে কি কি লাগে। ফার্স্টে অ্যাডমিন পাসওয়ার্ডটা, এটাকে আমরা ওর মাস্টার পাসওয়ার্ডও বলে থাকি। এই মাস্টার পাসওয়ার্ডটা আমরা ইনিশিয়াল ডাটাবেস তৈরির টাইমে অটোমেটিকলি সে জেনারেট করে নেয়, অথবা আমরা এখানে চাইলে এখানে লিখে দিতে পারি, যে কোনো একটা। নর্মালি জেনারেট করাটাই আমাদের জন্য সব থেকে বেটার। তারপর আছে হচ্ছে ডিবি হোস্ট। এটা যেহেতু যদি আমাদের ডাটাবেসটা অন্য কোনো সার্ভারে থাকে, তখন আমরা এখানে হোস্টের আইপিটা এখানে বসায় দিব। যেহেতু আমাদের এখানে লোকাল সার্ভারেই আছে, উইন্ডোজের ক্ষেত্রে এখানে তেমন কিছু করতে হয় না, বা আমরা এখানে উবুন্টুর ক্ষেত্রে আমরা এখানে লোকাল হোস্ট লিখে দিব। লোকাল হোস্ট, কারণ আমাদের যেহেতু লোকালি আমাদের ডাটাবেসটা আমরা অলরেডি এই যে পোস্টগ্রেস এসকিউএলটা ডাউনলোড করেছি। তারপর পোর্ট পোর্ট সাধারণত 54321 হয় পোস্টগ্রেস এসকিউএল এর। কিন্তু এটাকে যদি আমাদের হোস্টটা লোকাল না হয়ে অন্য কোথাও থাকে, মানে ডাটাবেসটা, তখন আমাদের হোস্ট পোর্ট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু লোকালে যদি থাকে তখন হোস্ট পোর্টটা ডিফল্ট আর কি 54321 সে নিয়ে নেয়। আর যদি আপনার পোর্ট যদি চেঞ্জ থাকে কোনো, তখন আপনাকে অবশ্যই পোর্টটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে ডিবি ইউজার, মানে ডাটাবেজে যে ওটা লগ ইন করবে, লগ ইন করে যে কোনো একটা কিছু চেঞ্জ করবে, সেটার জন্য ডাটাবেজে ইউজার পারমিশনটা দিতে হয়। সে হচ্ছে ডাটাবেজ ইউজারটা কোনটা, এটা এখানে ওডো লেখা আছে, আমি এটা লিখে দিলাম ওডো 19। তারপর হচ্ছে ডাটাবেজের পাসওয়ার্ড। এখন ডাটাবেজে যে ইউজার নেম, ডাটাবেজে যে ওডো লগ ইন করে কাজ করবে, সেটার জন্য ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিতে হয়। আমি এখানে এখানে আপাতত ওডো দিয়ে রাখতেছি। আমি আমি সেই অনুযায়ী নেক্সট পোস্টগ্রেস এসকিউএলটা আপডেট করে দিব। ওকে, তারপর আসি হচ্ছে অ্যাডন পাথ। এটা বর্তমানে কমেন্ট করা আছে, আমরা অ্যাডন পাথটা বসাই দিব। কারণ অ্যাডন পাথ যদি আমরা না বসাই, তখন হচ্ছে ওডোর যে অ্যাডনস গুলো আছে, মানে মডিউল গুলো আছে, সেগুলা সে ডিটেক্ট করতে পারবে না। এখন ওডোর মডিউলস ওডো কোথায় দিয়ে রাখছে, আমাদের সোর্স কোড ফোল্ডারের ভিতরে অ্যাডন্স নামে যে ফোল্ডারটা আছে, সেটার ভিতরে মেইনলি আমাদের যত কোড আছে সেগুলো আছে, মডিউল আছে, এটাই হচ্ছে অ্যাডভান্স পাথ। ওকে, আমি পাইচাম্প আমাদের এখানে বেশ কিছু সুবিধা আছে। যেমন আমরা যদি এটাকে আহ, আচ্ছা, আমার এটা ইন্ডেক্সিং হচ্ছে। আচ্ছা, পাইচাম্প ফাইলগুলা রিড করে নিচ্ছে, এই জন্য একটু টাইম নিচ্ছে। আমরা একটু ওয়েট করি, এটা ইন্ডেক্সিংটা শেষ হয়ে নেই। পাইচাম্প আসলে ইনিশিয়ালি কোনো একটা প্রজেক্ট ওপেন করা হয়, সে হচ্ছে ভাই, যত ফাইল। জি। একটা কোয়েশ্চেন ছিল, এই যে আপনার গেট থেকে ক্লোন করলে কি কোনো ডট কনফিগ কি থাকে নাকি বানাই নিতে হবে? আপনার কথাটা বুঝতে পারিনি। মানে গেট থেকে যদি ক্লোন করি সেক্ষেত্রে ওটা ডট কনফিগ
যে ফাইলটা আপনি দেখাইলেন এটা কি থাকে নাকি আপনি বানাই নিতে হবে ম্যানুয়ালি? ও আচ্ছা, আপনি সম্ভবত বলতে চাচ্ছেন যে গিট ক্লোন করে যদি আমি নিয়ে আসি তাহলে এই কনফিগ ফাইলটা কি থাকবে নাকি থাকবে না। হ্যাঁ, এটা আপনি একটা হ্যাঁ, ভালো হ্যাঁ, হ্যাঁ। কোশ্চেন করছেন যে হ্যাঁ, কনফিগ ফাইলটা সবসময় আমরা যদি কোনো ক্লোন করে নিয়ে আসি বা ডাউনলোড করে নিয়ে আসি, সবসময় এই ডেবিয়ান ফোল্ডারের ভিতরে এটা থাকবে সবসময়। এখন আমরা যে চেঞ্জ করলাম, আমি তো এখন সরাসরি পুরোর ভিতরে চেঞ্জ করতেছি। এখন যদি আমি আবার হুম। পুল করে নিয়ে আসি, তখন এটা এই আমি যে চেঞ্জ গুলো রাখছি সেটা এই অবস্থাতেই থাকবে। কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস বলতে গেলে, আপনারা যদি সরাসরি প্রজেক্টের ভিতরে কাজ করেন বা আপনারা যদি ওডুর মডিউলে কাজ করেন তাহলে আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। অথবা এটা হচ্ছে আপনারা এই ওডোর যেই ফোল্ডারটা আছে সেটা থেকে বাইরে বের করে নিয়ে এসে এটা কাজ করতে পারেন। আমি এখন হচ্ছে ভিতরে দেখাচ্ছি, তারপর আমি এটা দেখাবো। ঠিক আছে, আমি এটাকে যখন বাইরে নিয়ে আসবো, বাইরে নিয়ে এসে তারপর আমরা এটাকে কিভাবে কনফিগার করবো। মেইনলি জি, এটা জি, জি। বাইরে এটা রাখাটাই সব থেকে বেশি, হ্যাঁ, সব থেকে বেশি সেফ, কারণ আমরা তো হচ্ছে মেইন ওডোকে চেঞ্জ করতেছি না। আমাদের তো ফোল্ডার বানায়া আমরা আলাদাভাবে মডিউল ডেভেলপমেন্ট করবো, সেক্ষেত্রে তো হ্যাঁ, ওটার হ্যাঁ, হ্যাঁ, এই স্ট্রাকচারে হাত দেওয়ার দরকার নাই। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা ওডোর ভিতরে আর কখনোই কোনো মানে ওডোর যেই ফোল্ডারটা আমরা পুল করে নিয়ে আসতেছি ক্লোন করে, সেটাতে আমরা কখনোই চেঞ্জ করবো না। জি ভাই, আমি যে ওকে, ক্লোন ঠিক আছে। করছি কিন্তু আমার হ্যাঁ, এখানে এই কনফিগ ফাইল নাই, এই জন্য আমি প্রশ্নটা করলাম। আচ্ছা, একটু দেবেন ফোল্ডারের ভিতরে গিয়ে একটু দেখবেন যে এখানে কনফিগ ফাইল না, আছে নাকি। জি, জি, এখানে এখানে আছে, এখানে আছে। হ্যাঁ, হ্যাঁ, ডেবিয়ান ফোল্ডারের ভিতরটা এটাতেই কনফিগ ফাইলটা থাকে, আলাদা করে বানাতে হবে না। ঠিক আছে, বানাতে পারেন, একই কথা হয়। বানালে আপনার এই যে এই স্টাইলে কোড গুলো লেখা লাগবে, আর যেহেতু ওর অলরেডি ডিফল্ট কিছু লেখা লিখে রাখছে, আপনি কপি করে নিয়ে আসতে পারেন, একই কথা। এটা হুম, আলাদা হুম, কোনো হুম। কিছু না। আচ্ছা, মেইন জিনিস হচ্ছে আমাদের কনফিগারেশনে এই প্যারামিটার গুলো, কনফিগ প্যারামিটার গুলো থাকতে হবে, যেমন ডিবি হোস্ট, ডিবি পোর্ট, ইউজার, ডিবি পাসওয়ার্ড, এই প্যারামিটার গুলো মাস্টলি থাকতে হবে। এরকম একটা ওডো ডট কনফিগ এই নামে একটা ফাইল। আচ্ছা, তারপর আসি, আমার ইন্ডেক্সিংটা শেষ হয়ে গেছে। ওকে, আমরা পাইচাম্পে যদি আমরা অ্যাডভান্সে গিয়ে রাইট ক্লিক করি, এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে কপি, কপি মানে হচ্ছে ফোল্ডারটার নাম। আর কপি পাথ মানে আমাদের যেহেতু অ্যাডভান্স পাথটা দরকার, তাহলে সেই পুরো পাথটাই কপি হয়ে যাবে। এটা হচ্ছে একটা শর্টকাট অপশন, যে আমরা অ্যাবসলিউট পাথটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলে পাথটা কপি হয়ে যাচ্ছে। আমার আলাদা করে কি জানি বলে লেখা লাগবে না যে সি ড্রাইভ থেকে এটার ভিতরে আসতেছে। এখন আমাদের যদি মাল্টিপল অ্যাডন্স থাকে, আমরা যেহেতু এই ফোল্ডারে কোনো কিছু করব না, তার মানে আমরা এটার বাইরে অবশ্যই কাস্টম অ্যাডন্স নামে কোনো একটা ফোল্ডার নিব। তো তখন তো আমাদের এখানে কাস্টম অ্যাডন্স এর যে ফোল্ডারের পাথটা আছে, সিম্পল কমা দিয়ে আমরা এখানে সেই পাথটা এখানে বসাই দিব। মানে যেখানে যেখানে আমাদের কাস্টম মডিউল গুলো থাকতেছে, সেখানে সেখানে সেই পাথটাকে আমরা এখানে কমা দিয়ে দেখাই দিব। এটা এমন না যে একটাই হইতে হবে, দুইটাই হইতে হবে, এটা আনলিমিটেড, এটা কোনো লিমিট নেই আলাদা। ওকে, আমরা এখন অ্যাডভান্স পার্টটা বসাই দিলাম এখানে, ওর যে ডিফল্ট অ্যাডভান্সটা আছে। তারপর আসি হচ্ছে ডাটাবেসটাই। ঠিক ডাটাবেসটাই যেহেতু আমরা এখানে অলরেডি ইউজার নেম পাসওয়ার্ড বলে দিলাম যে এটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড, কিন্তু আসলে যে ডিবিতে ডাটাবেস যখন আপনারা ইনস্টল করবেন, তখন ডাটাবেসে তো আর এই সকল ইউজার আর পাসওয়ার্ড না, এক্সিস্ট করবে না। এখন ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে পিজি অ্যাডমিন। এখন যদি আমরা পিজি অ্যাডমিনটা ওপেন করি, আহ পিজি অ্যাডমিনটা ওপেন হচ্ছে। পিজি অ্যাডমিনে প্রথমে ওপেন করার পর আসলে এরকম একটা ইন্টারফেস আসে। তারপর দেখবেন যে এখানে একটা সার্ভার থাকে, যে যেটা আর কি যে সকল
পোস্টগ্রেস এসকিউএল সার্ভার আপনাদের এখানে ইনস্টল করা থাকবে, প্রত্যেকটা এখানে দেখাবে। আমার মাল্টিপল আছে এখানে। আর মেইনলি সাধারণত যদি আপনারা যেই পোস্টগ্রেস ভার্সনটা আপনারা ইনস্টল করবেন, তো পোস্টগ্রেস সেই ভার্সনটা এখানে দেখাবে। আপনারা যদি এটাকে ডিপ ডাউন করেন, এখানে যতগুলো ডাটাবেজ আছে, আমার এখানে অনেকগুলো ডাটাবেজ আছে, এই জন্য অনেক ডাটাবেজ দেখাচ্ছে। আমাদের এটা মেইন ফোকাস না, আমাদের থাকবে হচ্ছে লগ ইন অ্যান্ড গ্রুপ। আমরা হচ্ছে যেহেতু এখানে আমাকে ওগুলোকে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তো আমাদের এখানে ডিফল্ট কোনো ইউজার পাসওয়ার্ড তো অবশ্যই থাকবে না ওডো 19 নাম দিয়ে। আমাদের এই লগ ইন এন্ড গ্রুপের ভিতরে এখানে আমার যদিও একটা আছে, আমি এটাকে ক্লিক করে দিই, সেটাকে আসলে রাখার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে লগ ইন এন্ড গ্রুপে আমরা ক্রিয়েট করব নতুন লগ ইন এন্ড গ্রুপ। এখানে আমরা ফার্স্টে নাম দিব, মানে ডিবি ইউজার নেমটা আমরা সিম্পল OD00 যদিও আমার কাছে ছিল 19.0, আমি দিচ্ছি এখানে 19T এখানে দিয়ে দিলাম, যদিও যেহেতু আমার এখানে অলরেডি একটা ছিল। তো এখানে ডেফিনেশনে গেলে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিই OD00। তারপর হচ্ছে প্রিভিলেজ, মানে তাকে আমরা কি কি পারমিশন দিব, এই ইউজারকে আমরা সকল পারমিশন এখান থেকে দিয়ে দিই। আর কোনো অপশনে আমাদের কিছু করতে হবে না। আমাদের মেইনলি জেনারেলের থেকে আমরা এখানে একটা ইউজার নেম দিলাম, তারপর হচ্ছে ডেফিনেশন থেকে আমরা একটা পাসওয়ার্ড দিব, তারপর হচ্ছে প্রিভিলেজে আমরা সকল পারমিশন দিয়ে দিই। এটা দিয়েই আমরা এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলে বলতে গেলে ডাটা ডাটাবেজের কনফিগারেশনের পার্টটুকু বলতে গেলে ইনিশিয়াল কনফিগারেশন যেটা, সেটা আমাদের কমপ্লিট। কারণ ডাটাবেজে আরো অনেক কাজ আছে আমাদের সামনে। ওকে, এটাকে আমি এখন ক্লোজ করে দেই। যেহেতু আমি এখানে ইউজারটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম, তো আমি এখানে ইউজারটা এখান থেকেও চেঞ্জ করে দিই। তো আমাদের ডাটাবেসের কনফিগারেশন মেইনলি এটুকুই, যে আমরা একটা ইউজার তৈরি করব এখানে সকল পারমিশন দিয়ে, যে হ্যাঁ সেই ইউজার সবকিছু করতে পারবে। ওকে, আমাদের এখানে ডাটাবেজের পাসওয়ার্ড চলে গেল, তারপর আমরা অ্যাড অন পাথটা বসাই দিলাম। তারপর হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড বা মাস্টার পাসওয়ার্ডটা আমরা যে আমরা ওর যেটা জেনারেট করতেছে সেটাতেই আমরা থাকবো। আমরা এখানে আলাদা করে কোনো কিছু চেঞ্জ করবো না। ওকে, তারপরে আসি হচ্ছে ডাটাবেস কনফিগারেশন অ্যাডঅনস, কনফিগ প্যারামিটার। আচ্ছা, কনফিগ প্যারামিটার এখানে আলাদা করে লেখা আছে। কনফিগ প্যারামিটার বলতে মূলত এগুলাই ডিবি ইউজার, মানে কনফিগারেশন ফাইলে যে সকল প্যারামিটার থাকে সেগুলাই মেইনলি কনফিগারেশন প্যারামিটার বা কনফিগ প্যারামিটার বলা হয়। এই যে এগুলাই হচ্ছে কনফিগ প্যারামিটার, অ্যাডন পাথ, ডিবি ইউজার, ডিবি পোর্ট। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে পাইচাম কনফিগারেশনে। আচ্ছা, আমরা অলরেডি ওপেন প্রজেক্ট দেখেছি। তারপর হচ্ছে গিটহাব। ওকে সরি, আবার এটা ওকে, আসলে স্লাইডের সম্ভবত একটু মিসম্যাচ আছে। আমাদের স্লাইডটা দরকার লাগবে না। ওকে, এখন হচ্ছে আমাদের আমরা তো হচ্ছে কনফিগ ফাইলটা রেডি করলাম, কিন্তু আমাদের পাইচাম কিন্তু এখনো কমপ্লিটলি রেডি না ওকে রান করার জন্য। সেটার জন্য আমাদের করতে হবে কি, একটা ভার্চুয়াল ইনভারনমেন্ট তৈরি করতে হবে আহ ওর জন্য। এখন ভার্চুয়াল ইনভারনমেন্ট তৈরি করার জন্য কয়েকটা ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে আমরা কমান্ড লাইন দিয়ে করতে পারি। দ্বিতীয় একটা সহজ ওয়ে আছে, সেটা হচ্ছে পাইচাম আমাদেরকে এটা মানে ম্যানুয়ালি করার অপশন দেয়। আচ্ছা, এখন আমরা দেখি যে মানে কিভাবে সেই অপশনটা তারা আমাদের করে দিচ্ছে। নর্মালি আপনারা যখন প্রজেক্ট ওপেন করবেন, সে যদি রিকোয়ারমেন্টের টিএক্সটি ফাইলটা ডিটেক্ট করতে পারে, তখনই সাধারণত একটা পপ আপ অপশন আসছে যে হ্যাঁ আমি কোনো ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করবো নাকি। আহ, যেহেতু এটা আর কি নর্মাল ওয়েতে আসে, এটা সব থেকে ইজি ওয়ে, কিন্তু আমরা একটু ইজি না, একটু আমরা জটিলতায় আসি, যাতে আর কি সবারই যখন কোনো প্রবলেম আসবে ওই প্রবলেমটাকে তারা কিভাবে সলিউশন করবে সেটা যেন বুঝতে পারে। এখন আমরা সিম্পল, আমার এখানে একটা অলরেডি পাইথন 9 অলরেডি সেট করা আছে, আমরা এখান থেকে যাব না, আমরা মেইনলি ইন্টারপ্রেটার সেটিং এ চলে যাব। যেহেতু আমাদের এখানে কোনো ভার্চুয়াল এনভায়রনমেন্ট অলরেডি সেট আপ করা নাই, তো আমাদের এখান থেকে আমরা যেতে পারি, আবার ইন্টারপ্রেটার সেটিং থেকেও যেতে পারি, কোনো সমস্যা নেই। আমরা ইন্টারপ্রেটিং সেটিং এ চলে গেলাম। এখান থেকে আমার এখানে অনেকগুলো আছে, আপনাদের এখানে এত কিছু থাকবে না। আমরা সিম্পল সিম্পল এখান থেকে শো অলে যাব। শো অল থেকে আমরা এখানে প্লাসে ক্লিক করলে এই যে এখানে একটা
ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার একটা অপশন আসছে। এই সেম একটা এই বক্সটা চলে আসবে যদি আর কি পাইচাম আপনারা ইনিশিয়ালি ওপেন করেন পুরোটা, তখন এই সেম বক্সটা চলে আসতে পারে। কারণ পাইচাম অনেক স্মার্ট, সে ডিটেক্ট করতে পারে যে হ্যাঁ আমি একটা কোনো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমার এখন দরকার লাগতে পারে। ওকে, আমরা অবশ্যই নিউ একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করব। সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কোথায় থাকবে? আমরা ওডো ট্রেনিং এর ভিতরে থাকবে, আমাদের ওডো ফোল্ডারের ভিতরে না, কারণ ওডো ফোল্ডারটা তো আমরা গিটহাব থেকে পুল করে নিয়ে আসতেছি বারবার। ওকে, এটার নাম থাকলো ভিএনডি। ওকে, ফাইন। তারপর আমরা আরেকটা জিনিস খেয়াল করবো, সেটা যেন পাইথন 3.12, মানে যেহেতু এখানে ফোল্ডারের নামে তার পয়েন্ট থাকে না, সেজন্য 312 হয়ে গেছে। 3.12 যেটা আর কি আমরা আমাদের টার্গেটেড পাইথন ভার্সন, এটা দিয়ে আমরা ভার্চুয়াল ইনভারমেন্ট, এটা আমরা ওকে করলে ভার্চুয়াল ইনভারমেন্টটা তৈরি হয়ে যাবে। ওকে, ভার্চুয়াল ইনভারমেন্টটা তৈরি হয়নি। আমরা এটাকে ওকে করলাম। বর্তমানে এটার ভিতরে কোনো রকম ডিপেন্ডেন্সি ইনস্টল করা নাই, কারণ এই জায়গাটায় ফাঁকা দেখাচ্ছে। আমরা এটাকে ওকে করে নিই। ওকে, এই যে আমাদের পাইথন এই অটো ট্রেনিং এর যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা, সেটা আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আপনি আরেকবার একটু দেখাবেন এই যে নিউতে যাওয়ার পরে কি করলেন? বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, নিউতে যাওয়ার পরে কি করলাম? আচ্ছা আমি একটু আবার দেখাচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে একটু পেঁচানো লাগতে পারে অপশন গুলা। আচ্ছা, আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আবার একটু ডিলিট করে দিলাম। ডিলিট করে দিই, সমস্যা নাই। এটা আমি ডিলিট করে দিই এখান থেকে। আমি আবার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করি। আমরা প্রথমে যাব হচ্ছে ইন্টারপ্রেটার সেটিং এ। ইন্টারপ্রেটার সেটিং এ যাওয়ার পরে অ্যাড নিউ ইন্টারপ্রেটার, এখানেও আমরা ক্লিক করতে পারি, অথবা শো অল। বলুন। আমি অ্যাড নিউ ইন্টারপ্রেটার যাই। অ্যাড লোকাল ইন্টারপ্রেটার, এটা বুঝতে সম্ভবত সহজ হবে। অ্যাড লোকাল ইন্টারপ্রেটার, এখানে ক্লিক করলেই এই বক্সটা কিন্তু চলে আসতেছে, যেখানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা তৈরি করব, এরকম একটা বক্স চলে আসতেছে। ওকে, আমরা হুম। এটাকে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে নেই, এত ভিতরে ঢুকানোর দরকার নেই। প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমাদের ভিএনভি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা যেন তৈরি হয়, পাইথন 3.12 12 ক্লোন হয়ে। ওকে, আমরা যদি এটাকে Yes. ওকে করি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট আবার তৈরি হয়ে যাবে। এই যে এখানে আমাদের আবার ফোল্ডারটা তৈরি হয়ে গেল ভার্চুয়াল এনভায়রনমেন্টের। তারপরে অ্যাপ্লাই এন্ড ওকে। ওকে, বুঝতে পারছেন জিনিসটা? জি। আচ্ছা, পাইথন রান করার জন্য ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। আমরা নর্মাল যে এনভায়রনমেন্টটা আছে পাইথনে, সেটা তো আমরা করতে পারি, কোনো প্রবলেম নাই। কিন্তু এটাতে আমরা ভার্চুয়াল একটা কন্টেনারের মতো তৈরি করে নেই, এই কারণে যে দেখা যেতে পারে যে কোনো কারণে আমি আমাদের প্রজেক্টে যদি কোনো একটা ডিপেন্ডেন্সি দরকার পড়ে, হয়তো আমার পিসিতে কোনো অন্য কোনো কাজের জন্য কোনো একটা পাইথন না, হ্যাঁ পাইথনের কোনো একটা ডিপেন্ডেন্সি ইনস্টল করা আছে। কিন্তু আমি যখন হয়তো আমার পিসিতে এটা পুরো প্রজেক্টটা ঠিক মতো রান করছে, কিন্তু আমরা যখন একটা সার্ভারে ডিপ্লয় করব, এমন হতে পারে সার্ভারে তো সেই ডিপেন্ডেন্সিটা নাই, যেটা আমি জানিও না যে আমার ডিপেন্ডেন্সিটা আলাদাভাবে দরকার। তখন কিন্তু সার্ভারে গিয়ে সেটা ঠিক মতো কাজ করবে না। এই জন্য আমরা ভার্চুয়ালি সবকিছু করে রাখবো আলাদাভাবে, যাতে আমরা কি কি আমাদের এই ইনভারমেন্টে আছে বা কি কি ডিপেন্ডেন্সি আমাদের ইনস্টল করা আছে, সেটা যেন আমরা মনিটরিং করতে পারি, দেখতে পারি, আর সহজে যেন এটাকে অন্যখানে ডিপ্লয় করা যায়। ওকে, যদিও ভার্চুয়াল ইনভারমেন্টে আরো অনেক ধরনের কাজ আছে। এখন যেহেতু আমাদের ভার্চুয়াল ইনভারমেন্টটা তৈরি হয়ে গেছে, এখন তো হচ্ছে কোনো যে সকল ডিপেন্ডেন্সি বলছে যে আমাদের এই সকল ডিপেন্ডেন্সি দরকার, সেগুলো তো আমাদের এখন ইনস্টল করতে হবে। এখন আমরা যদি দেখি, আবার সেই ইন্টারপ্রেটার সেটিং এ যাই, দেখি আমাদের এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই, এখন কিন্তু ফাঁকা, কিছুই নেই। এখন এটার জন্য পাইচামে একটা শর্ট ওয়ে আছে, সেটা হচ্ছে পাইচামে আমরা টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করলে অলরেডি কিন্তু পাইচাম আমাদের ভিএনভি তে কিন্তু অলরেডি ঢুকে বসে আছে। এটা পাইচাম্পের বলতে গেলে ফিচার বলা যায়। নর্মালি ভিএনভি তে ঢোকার জন্য অ্যাক্টিভ করে নিতে হয়, কিন্তু পাইচাম্পে এটা আমরা টার্মিনাল ওপেন করলেই দেখবো যে আমাদের ভার্চুয়াল ইনভারমেন্টে সে অলরেডি ইন করে আছে। এখন যদি সে ভার্চুয়াল এনভায়রনমেন্টে থাকে, তাহলে আমরা হচ্ছে এই রিকোয়ারমেন্ট ফাইল যে ডিপেন্ডেন্সি গুলো আছে, সেগুলোকে আমরা একটা একটা করে করবো না, একটা একটা করে করবো না, সেটা আমরা বাল্ক অ্যামাউন্টে আমরা ইনস্টল করব। সেটার জন্য আমাদের কমান্ড দিতে হবে পিপ ইনস্টল
হাইফেন আর, তারপর রিকোয়ারমেন্ট আমরা আছি কোথায়, ওডো ট্রেনিং এই ফোল্ডারটায়, ওডো ট্রেনিং এই ফোল্ডারটায়, আর রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি ফোল্ডারটা আছে কোথায়, ওডোর ভিতরে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি। তাহলে আমাদের অবশ্যই ডট স্ল্যাশ ওডোতে যেতে হবে, ওডো, তারপর হচ্ছে আর ই রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি। মানে আমরা হচ্ছে ওডোর ভিতরে রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি কে আমরা এখান থেকে ইনস্টল করবো পুরোটাই। আমি যদি ইন্টার দিই, যদি সবকিছু ঠিকঠাক থাকে, কোনো যদি প্রবলেম না থাকে, তখন এভরিথিং ইনস্টল নিয়ে নিবে। যে জন্য আমি বলছিলাম যে সুইটেবল পাইথন ভার্সন। আর যদি দেখা যায় যে পাইথন ভার্সনটা যদি সুইটেবল না থাকে, তখন হয় কি অনেকগুলো ডিপেন্ডেন্সি মিসিং থাকে, ইনস্টল হয় না, তখন আবার একটা একটা করে ম্যানুয়ালি খুঁজে খুঁজে দেখতে হয় কোনটা ইনস্টল হয়নি, সেটা আবার আমাদের ইনস্টল করতে হয়, যেটা অনেক একটা মানে হ্যাসেল এই কাজটা করা। ওকে, সেটা ভাই ইনস্টল হয়ে কমান্ডটা গেছে যে সব। দিছেন হ্যাঁ, এটার কি কমান্ডটা যে দিছেন একটু আমি জানতে চাইছিলাম একটু কমান্ডের বিষয়ে। আচ্ছা ঠিক আছে, কমান্ডটা আমি এখান থেকে কপি করে নিই, করে গেল। বলে নিউ একটা ট্যাব নিবেন ওই যে লোকালের পাশে, আমি একটা জিনিস বলতাম আর কি। এই যে কমান্ডটা যে দিছি আমি, হ্যাঁ কেটে দিছেন। হ্যাঁ, কাটি নাই, সমস্যা নেই, আছে। হ্যাঁ, আমি কমান্ডটা আবার দিচ্ছি, এই যে এটা। হ্যাঁ, এখানে যে আমি কমান্ড দিতেছি এটা আপনার যে আছে মানে প্রজেক্টটা যে আছে, আমার এটা জি। ডিরেক্টরির ভিতরে দেওয়া লাগতেছে, বিএনবির ভিতরে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ, মেইনলি যত আমি এই ভিএনবি কমান্ড, ভিতরে ইনস্টল করতেছি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি কমান্ডটা আবার দিয়ে দিচ্ছি। পিপ ইনস্টল সিম্পল, পিপ ইনস্টল হাইফেন আর, আমরা হচ্ছে টিএক্সটি ফাইলটাকে মেইনলি আমি দেখাই দিব এখানে। হুম। আচ্ছা, এটাকে আমি আবার দিয়ে দিই, সম্ভবত আমি ক্রস করে দিছিলাম। ভাই এই যে সাইটটা কি আমাদেরকে দেওয়া আছে গ্রুপে? আপনি যেটা আহ দেখায় করাইতেছেন, কোনটা দেওয়া আছে? মানে আপনি যেটা ডকুমেন্টেশন দেখে করাইতেছেন যে আমাদের। ও আচ্ছা, ডকুমেন্টেশন না, এটা একটা স্লাইড আর কি, স্লাইড থেকে। হ্যাঁ, এটা আমি এটা আমরা হচ্ছে যে ক্লাসরুমে এটা আপলোড করে দিই, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক কমান্ড গুলো আছে। দরকার পড়লে এটা আমি এখানে রেখে দিচ্ছি, কমান্ড গুলা। জি জি, এটা রেখে দিলে আমাদের জন্য ভালো হয়, হ্যাঁ হ্যাঁ, এটা আমি পরবর্তী গুগল বার। ক্লাসরুমে দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে এই যে ক্লোন করার কমান্ড গুলো আছে, আর এখানে হচ্ছে এই যে পিপ হুম। ইনস্টল কমান্ড গুলো এখানে থাকবে, সমস্যা নেই। এগুলা কি ধীরে ধীরে দেখবেন যে আপনাদের মাথায় এমনি এগুলা সেট হয়ে যাবে, এগুলা আলাদা করে হুম। রাখারও দরকার লাগবে না। এই যে যেমন এখানে অলরেডি পাইথন সাজেস্ট করতেছে যে না, আমাদের পিপটা একটু আপডেট করা দরকার, আমরা পিপটাকেও সে কিন্তু অলরেডি কমান্ড সাজেস্ট করে দিছে, আমরা এটা পিপটাকে আপডেট করে নিব, লেটেস্ট যে ইয়াটা আছে সেটা। ওকে ফাইন, আমাদের এখানে এখন পর্যন্ত কোনো ইরর দেয়নি, বা কোনো জায়গায় ইনস্টলিং এ কোনো ইরর আসে নাই। এখন যদি আমরা ইন্টারপ্রেটার সেটিং এ যাই দেখি, ইন্টারপ্রেটার সেটিং, এই যে এখানে কিন্তু সব ধরনের ডিপেন্ডেন্সি ইনস্টল হয়ে গেছে। এই যে এই জায়গায় এখান থেকে আমরা দেখতে পাবো যে এটার সাথে এই যে এখানে যে যে জিনিস ছিল সেই জিনিসগুলো আমাদের এখানেও কিন্তু ইনস্টল হয়ে গেছে সব অটোমেটিক। অটোমেটিক বলতে এই কমান্ড দিয়ে আর কি ইনস্টল হয়ে গেছে সব। ওকে, এটা গেল হচ্ছে দ্বিতীয় অংশ আমাদের, ভার্চুয়াল ইনভারনমেন্ট কনফিগার করা। ভার্চুয়াল ইনভারনমেন্টের ভিতরে প্রত্যেকটা আহ, এই ডিপেন্ডেন্সি ইনস্টল করা। তারপর লাস্ট আরেকটা পার্ট পার্ট আছে হচ্ছে, সেটা হচ্ছে কারেন্ট ফাইল বা কনফিগারেশন এডিট, মানে কনফিগারেশনটা অটোমেটিক কনফিগারেশনটা করে নেওয়া পাইচাম্পে। এখন আমরা যদি এটা ক্যান করবো, সামনে আসি, সামনে দেখলে বুঝতে পারবেন যে এই কাজটা আমরা ক্যান করবো। এখন আমরা ইডিট, এখান থেকে কারেন্ট ফাইল থেকে, সবসময় এটা কারেন্ট ফাইল থাকবে না, আপনার এখানে বলতে গেলে কোনো কনফিগারেশনই নাই, এই জন্য এখানে ফাঁকা দেখাচ্ছে। এখানে এডিট কনফিগারেশনে যদি আমরা যাই, তারপরে আমাদের এখানে প্লাসে ক্লিক করলে আমাদের হচ্ছে পাইথনে একটা কনফিগারেশন লাগবে। এখানে আমরা একটা নাম দিয়ে দিতে পারি যে ওডো 19.0। তারপর এই জায়গায় হচ্ছে আমাদের সেই ভার্চুয়াল ইনভারনমেন্টটা সিলেক্ট বাই ডিফল্ট থাকবে, আমরা তাও একবার চেক করে নিয়ে দেখতে পারি যে হ্যাঁ আমাদের আসলে সেই ভার্চুয়াল ইনভারনমেন্টটা আছে নাকি। চেক করবেন কিভাবে, এই দেখেন এখানে যে পাথ দেওয়া আছে ওডো ট্রেনিং এর ভিতরে ভিএনভি, তারপর তো ভিতরে স্ক্রিপ্ট, তার ভিতরে পাইথন ডট ইএক্সি, এটা থাকলে এটা এই ফোল্ডার স্ট্রাকচারের ভিতরেই কিন্তু মেইনলি আমাদের
ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আছে। তারপর স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টে মেইনলি আপনারা কি সিলেক্ট করবেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই স্ক্রিপ্টের ভিতরে এটা সবসময় সিলেক্ট করতে হবে ওডো ফোল্ডারের ভিতরে। সেখানে দেখবেন ওডো বিন নামে একটা ফাইল আছে। আমাদের এই ওডো বিন ফাইলটাকে সবসময় সিলেক্ট করতে হবে এই স্ক্রিপ্টের এই জায়গায়। এটা একটু ভালো করে খেয়াল করবেন যে আমাদের ওডো বিনটাকে এখানে দেখাই দিতে হবে এই জায়গায়। রাইট এখানে কোনায় ক্লিক করলেই আমরা এখান থেকে ওডোর যেই ফোল্ডারটা আছে, ফোল্ডারটার ভিতরে আমরা ওডো বিন দেখতে পারবো। ওডো বিনটা আমাদের এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে স্ক্রিপ্ট প্যারামিটার। এই স্ক্রিপ্ট প্যারামিটারটাই মূলত আমাদের এই যে কনফিগ ফাইলটা ছিল ওডো ডট সিওএন এ, মানে ওডো ডট কনফিগ ফাইলটা, সেটা আমাদের এখান থেকে চিনাই দিতে হবে। হ্যাঁ, আমাদের ওডো ডট কনফিগ ফাইলটা এই জায়গাতে আছে। সেটার জন্য আমাদের ফার্স্টে লিখতে হবে -c, যেটা একটা কনফিগ ফাইল। কনফিগ ফাইলটা আমি কোথায় রেখেছিলাম, সেটা হচ্ছে ডেবিয়ানের ভিতরে, DIAN, ডেবিয়ানের ভিতরে ওডো ডট ওডি ডাবল ডট CONF, যে আমাদের প্রজেক্ট ফোল্ডার আছে হচ্ছে পুরো ট্রেনিং, যদিও ভাই, এটা এখান থেকে নিবে না। জি। আমি একটু কোশ্চেন ডিস্টার্ব করতেছি মেবি কাজের ভিতরে মনে হইতো। আমার না কিন্তু না, নেটের সমস্যা নাই। প্রবলেম হচ্ছে, একটু মানে আহ, ঘোলাটে দেখতেছিলাম আর কি। এই যে এই প্রজেক্টটা যে এটা কিভাবে নিয়ে আসছেন, আমি আসলে রান আহ, কিভাবে, কোনটা কিভাবে নিয়ে আসছি, এই যে এই অপশনটা, এই যে কনফিগারেশন অপশনটা। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, আমি এটা দেখাচ্ছি আবার। আমি আপাতত এটাকে সেভ দিয়ে নিই, সেভ হ্যাঁ, দিয়ে আমি আপনাকে আবার দেখাচ্ছি। হ্যাঁ, এটা উপরে এই জায়গায়, এই যে একদম উপরে অংশে, এখানে হয়তো এডিট জি, কনফিগারেশন লেখা ছিল। এখানে ক্লিক করলে দেখা যাবে যে এডিট কনফিগারেশন লেখাটা আসবে। এই এডিট কনফিগারেশনে গেলে আপনার প্রথমে এখানে হুম, ফাঁকা থাকবে, আপনার এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করে পাইথনে ক্লিক করলে দেখবেন যে আপনার এই কনফিগারেশন অপশনটা চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মেইনলি আমাদের এটা কনফিগারেশন, ইনিশিয়াল কনফিগারেশন এটুকুই, যে আমরা হচ্ছে যেহেতু আমাদের প্রজেক্ট ফোল্ডারটা হচ্ছে ওডো ট্রেনিং, ওডো ট্রেনিং এর ভিতরে ওডো ফোল্ডারের ভিতরে ডেবিয়ান ফোল্ডার, তার ভিতরে আছে হচ্ছে ওডো ডট কনফিগ ফাইলটা। এই জন্য আমি এইভাবে ওডো, তারপর ডেবিয়ান, তারপর ওডো ডট কনফিগ, এই এই স্ট্রাকচারে আমি এখানে লিখলাম। এটা যদি কনফিগ ফাইল যদি আমাদের বাইরে থাকতো, তাহলে আমরা সিম্পল -c দিয়ে ওডো ডট কনফিগ লিখে নিতে পারতাম। ওকে, আমরা এটাকে এখন ওকে করে দেই। ওকে করলেই দেখবেন যে এখানে রান করার একটা অপশন চলে আসবে, এই যে রান ওডো। এর আগে কিন্তু রান করার অপশনটা ছিল না, যে আমরা ওডোকে রান করতে পারতেছি। এখন সিম্পল আমরা যদি এখানে রান বাটনটায় ক্লিক করি, তখন সবকিছু যদি ঠিক থাকে, ওডো যদি ডাটাবেসের সাথে কানেক্ট করতে পারে, এভরিথিং যদি ওকে থাকে, তাহলে এই দেখা এখানে নিচে অন রানিং, ওডোটা রানিং অবস্থায় আছে সেটা দেখাবে। এখানে মেইনলি আমার ল্যাপটপের ইয়াটা দেখাচ্ছে। এখানে আমরা লোকাল হোস্ট, আমাদের ওডোর ডিফল্ট পোর্ট হচ্ছে 8069, লোকাল হোস্ট 8069, এই পোর্টে আমরা ওডোতে লগ ইন করতে পারবো। আমরা এখন তাহলে সেটা করে আসি, দেখি। যেহেতু আমাদের পাইথন কনফিগারেশন মেইনলি এটুকুই, যে রান করার জন্য আমরা আহ, এই তিনটা স্টেপে মেইনলি আমাদের যেতে হবে। প্রথমে হচ্ছে কনফিগ ফাইলটা রেডি করা, তারপর আমাদের ডাটাবেস ঠিক করা, তারপর হচ্ছে সরি, কনফিগ ফাইলটা রেডি করা, তারপর হচ্ছে ভার্চুয়াল ইনভারনমেন্টটা আমাদের রেডি করা, তারপর হচ্ছে পাইচাম্পের এই কনফিগারেশনটা রেডি করা। এই তিনটা কনফিগারেশন করলে আমরা ওডোকে, মানে আমাদের পাইচাম্পে রান করাতে পারবো। ওকে, এখন আমরা চাইলে সিম্পল এখান থেকে এটা কপি করেও নিয়ে যেতে পারি, যে আমার ল্যাপটপের নেম ক্লোন 8069। আচ্ছা, আমরা সব সময় ট্রাই করব যে ডেভেলপমেন্টের টাইমে, এখন যদি ডেভেলপমেন্ট আমরা শুরু করিনি, ডেভেলপমেন্টের সময় সবসময় ট্রাই করব আমরা ইনকগনিটো মুডে যেন আমরা সবসময় প্রজেক্টটা ওপেন করি। এটার কারণ হচ্ছে যেহেতু আমরা ফ্রিকোয়েন্টলি ডেভেলপ করতে থাকি, বিভিন্ন চেঞ্জ করতে থাকি, তো ওয়েবসাইটে বা ওর ক্যাশের কারণে দেখা যায় কি আমাদের চেঞ্জটা ঠিক মতো সামনে আসে না, বা ইরর চলে আসে। যেটা একটা সহজ সমাধান, যে আমাদের ক্যাশ রাখার দরকার নেই, আমরা ইনকগনিটো মুডে সবসময় প্রত্যেকদিন আমরা সবসময় ওপেন করব। এখন আমরা যদি ল্যাপটপ MSI, যেটা আর কি নাম চলে আসছে, ওপেন করি, তাহলে দেখবেন আমাদের এখানে ডাটাবেস তৈরি করতে বলবে, এখানে ওডো থেকে ডাটাবেস তৈরি করতে বলবে। অথবা আমরা এখানে এই জিনিসটা কপি করে যেটা নিয়ে আসছিলাম সেটা ইউজ না করে, সাধারণত সবাই ইউজ করে লোকাল হোস্ট। এই যে লোকাল হোস্ট, এই ক্লোন দিয়ে 8069, এটার এটা দিলেও সেম। ওকে,
আমাদের এখানে ইনিশিয়ালি যেহেতু একদম আমরা শুরুতে রান করছি, তো আমাদের এখানে একটা মাস্টার পাসওয়ার্ড সেট করতে বলবো। আমি শুরুতে কনফিগ কনফিগ ফাইলে শুরুতে বলেছিলাম যে আমাদের এখানে মাস্টার পাসওয়ার্ড বা অ্যাডন, সরি অ্যাডমিন পাসওয়ার্ড নাকি জানি নাম আছে এটার, অ্যাডমিন পাসওয়ার্ড, সরি। এখানে অ্যাডমিন পাসওয়ার্ড বা মাস্টার পাসওয়ার্ড, এখন বর্তমানে অ্যাডমিন পাসওয়ার্ড কমেন্ট করা আছে, যদি এখানে অ্যাডমিন লেখা আছে কিন্তু এটা কমেন্ট অবস্থায় আছে। এটা এখন কোনো কাজ করতেছে না। যদি আমরা এখানে মাস্টার পাসওয়ার্ড, এই যে এটা হচ্ছে ওরও সাজেস্ট করতেছে, ঠিক আছে, আমরা ডেভেলপমেন্টের জন্য এত জটিল পাসওয়ার্ডে না যাই, আমি ওরও এখানে লিখে দিলাম। এখন ডাটাবেসের নামটা কি হবে? ডাটাবেসের নামটাও আমি দিলাম সিএল ক্লাস 2, যেহেতু আমাদের আছে ক্লাস 2। এখন ইমেল পাসওয়ার্ডে চাইলে আমরা আমাদের যে কোনো ইমেল দিতে পারি, কিন্তু ডেভেলপমেন্ট সহজে করার ক্ষেত্রে আমরা সাধারণত ডেভেলপমেন্ট অবস্থায় অ্যাডমিন অ্যাডমিন পাসওয়ার্ড, ইমেল অ্যাডমিন পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে দিই। এটা আর কি আমাদের সাধারণ ডেভেলপমেন্টের কাজের জন্য ইউজ হয়। ওকে, তারপর ফোন নাম্বার আমরা দিতে পারি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেহেতু আমাদের সাধারণত ইংলিশে আমরা দেখবো সবকিছু। তারপর হচ্ছে কান্ট্রি, আমরা চাইলে দিতে পারি, না চাইলে আমরা নাও দিতে পারি। কান্ট্রি যদি আমরা বাংলাদেশ দিয়ে দেই, কিছু ডিফল্ট কনফিগারেশন অটোমেটিকলি বাংলাদেশের আকারে আর কি সাজায় নেয়। যেমন অ্যাকাউন্টিং এর সেট আপ গুলা, অনেক ধরনের চার্ট অফ অ্যাকাউন্ট বা অনেক ধরনের অপশন, যেটা দেখা যায় যে বাংলাদেশে যে প্রচলিত যেই নামগুলো আছে সেগুলো সে ডিফল্ট কিছু কনফিগারেশন রেডি করে দেয়। তো বাংলাদেশ সিলেক্ট করলে বেটার, না করলেও তেমন কোনো সমস্যা না। তারপর হচ্ছে এই যে নিচে লেখা আছে ডেমো ডাটা। এখন ডেমো ডাটায় যদি আমরা চেক বক্স না দেই, তখন দেখা যাবে কি কোনো ভিতরে কোনো ডাটাই নেই। তো ইনিশিয়ালি এটা বুঝতে কঠিন হতে পারে। তারপর দেখা যেতে পারে যে আপনি যখন কোন একটা, ধরেন আপনি ইনভেন্টরিতে কোন একটা ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, আপনার এখানে কোনো ডাটাই নেই, দেখা যাবে কি আপনার পারচেস করে এসে তারপর আপনার ইনভেন্টরিতে চেক করা লাগবে। কিন্তু ডাটা থাকলে, অলরেডি ডাটা আছে, আপনি সেই ডাটার উপর বেস করে কিছু কাজ করবেন। তো এটা হচ্ছে সময়ের উপর ডিপেন্ড করে যে আপনার কি ডেমো ডাটা লাগবে, নাকি আপনি লাইভ সার্ভার থেকে ডাটাবেস ব্যাকআপ নিয়ে আপনি কাজ করতেছেন, সেটার উপর ডিপেন্ড করে তখন তার ডেমো ডাটার অবশ্য কোনো প্রয়োজন নাই। তো ইনিশিয়ালি আমরা ডেমো ডাটাটা দিয়ে রাখবো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। সিঙ্গেল আমরা এখান থেকে ক্রিয়েট ডাটাবেস করলে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে ওগুলো। সরি, আমাদের এখানে কেন ক্যান নট দিস চলে আসছে এখানে। আচ্ছা, ওটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে এখানে। ডাটাবেসটা ইনিশিয়ালাইজ হচ্ছে। ডাটাবেস ইনিশিয়ালি ক্রিয়েট হতে একটু টাইম নিবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদের পরিচয় করে দিয়ে নিই, সেটা হচ্ছে এই যে আমাদের এখানে নিচে যে লাল রঙের অনেক কিছু লেখা আসতেছে, এটা হচ্ছে লগ। যে আমরা এখান থেকে দেখতে পারি আসলে পুরোতে কি প্রসেস গুলো চলতেছে, যে কোনটার পরে কোন যায়, কোন কোথাও ইরোর আসছে নাকি, আমাদের কাজ চলতে চলতে কোনো জায়গায় ইরোর আসছে নাকি, যে সবকিছু ঠিক মতো চললো নাকি, সেই অপশন গুলা আমরা এই লগ দেখে দেখে বুঝতে পারি। যদিও লগ অনেক ফাস্ট চলে, তারপর আর কি বেসিক যেই ধারণাটা এখান থেকে নেওয়া যায়, বেসিক যে ইরোর বা কোনো প্রবলেমের ধারণাটা। ওকে, আমাদের কিন্তু ওডো ডাটাবেস রেডি, আমাদের ওডো কিন্তু আমাদের এখানে এখন রানিং হয়ে গেছে আমাদের লোকাল মেশিনে। তারপরে সিম্পল আমরা এখানে ইনিশিয়ালি কোনো কিছুই নাই, তারপর সিম্পল যদি আমরা এখান থেকে সেলসটা ইনস্টল দিই, এটা ইনস্টল নিয়ে নিবে, কোনো প্রবলেম নাই এখানে। আমি এখানে সেলসটা ইনস্টল দিয়ে নিই, সাথে আমাদের
আমাদের যে ডেভেলপমেন্ট কোর্সটা আছে সেটার জন্য আমি কিছু ফোল্ডার স্ট্রাকচারটা আমি আপনাদের দেখাই দিই কিছু। যেমন প্রথম দিকে আমি বলেছিলাম যে ওডোর ভিতরে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। তো অলরেডি তো আমি এখানে অনেক কিছু চেঞ্জ করে ফেলছি, ঠিক না? যে কনফিগ ফাইলগুলো আমি চেঞ্জ করে ফেলছি এখানে। তো এটার সহজ একটা ওয়ে হচ্ছে আমরা এটাকে সিম্পল এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে কিন্তু ওডোর বাইরে আর কি এটা আমরা কনফিগ ফাইলটা রেখে দিব। তো আমরা এই কনফিগ ফাইল থেকে আর ইউজ করব না, আমরা ইউজ করব হচ্ছে যে বাইরে যে কনফিগ ফাইলটা আছে সেটা। তারপর আমরা যখন কোনো একটা মডিউল ডেভেলপ করব, যদিও এটা এক একটা প্রজেক্টের স্ট্রাকচার অনুযায়ী জিনিসটা ডিফাইন থাকে। তো যেহেতু আমরা ওডোর যেই মডিউলগুলো আছে সেগুলোতে হাত দিব না, যেহেতু আমরা এখান থেকে প্রতিনিয়ত আমাদের ডাটা পুল করে নিয়ে আসবো, আপডেটেড ডাটা বলতে আপডেটেড কোড গুলা। তো আমরা সিম্পল এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব, কাস্টম অ্যাডন বা কাস্টম নাম এনিথিং। আমরা এখানে কাস্টম অ্যাডন্স নামে একটা ফোল্ডার তৈরি করে নিব সবাই, মানে ওডোকে সেট আপ করার পরে। এখন কাস্টম অ্যাডন্স ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের মডিউল এখানে আমরা তৈরি করব। মডিউল তৈরি করে তারপর আমরা সেখানে ডেভেলপ করবো। ওকে। এই যে নিচে যে লগে আছে, লগে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কোন কোন মডিউল এখন বর্তমানে ইনস্টল হচ্ছে, কোনটা ইনস্টল কোনটা কার সাথে কানেকশন হতে কোনো প্রবলেম হচ্ছে না, কি হচ্ছে সব ডিটেলস দেখা যায় কি এখানে শো করে। যদিও পুরোটা পড়া সম্ভব হয় না সব সময়, কারণ এটা আসলে অনেক ফাস্ট কাজ করতে থাকে। আমাদের ওরও রান হয়ে কয়েকটা ডেমো মডিউল আমাদের এখানে রান হয়ে গেছে। যেমন আমরা সেলস, এই যে ডেমো ডাটা লোড দেওয়ার কারণে এখানে কিছু স্যাম্পল ডাটা সহ লোড হয়ে চলে আসছে। আমরা যদি না দিতাম তাহলে একদম সবকিছুই ফাঁকা থাকতো, উইদাউট এনি কনফিগারেশন থাকতো না, যেটা আর কি সাধারণত লাইভ সার্ভারের ক্ষেত্রে ইনিশিয়ালি করা হয় এবং কোম্পানির নতুন করে শুরু করার জন্য যেটা দরকার হয়। ওকে, আজকে মেইনলি আমাদের এটুকুই মেইন ইম্পর্টেন্ট ক্লাসটা ছিল, যে কিভাবে আমরা ওডোকে ডাউনলোড করে আমাদের লোকাল মেশিনে সেট আপ করবো। এখন এটা আসলে এমনি একটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, কারণ আপনারা যদি ঠিক মতো কোনো জায়গায় আটকায় যান বা ইনস্টলে যদি মানে সেট আপ লোকাল মেশিনে সেট আপ করে যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই সামনের ক্লাসগুলো বুঝতে সমস্যা হবে, কারণ সামনের ক্লাসে ডেভেলপমেন্ট কমপ্লিটলি শুরু হয়ে যাবে। এখন আপনারা অবশ্যই সবাই যে অন্তত ওডোকে রান করানো, যে আপনাদের ফোল্ডার স্ট্রাকচার ঠিকঠাক বা যেটাই থাক, ওডোকে আপনারা আপনাদের লোকাল মেশিনে রান করেছেন এরকম কন্ডিশনে অবশ্যই রাখা উচিত আপনাদের নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে, যাতে আপনারা ক্লাস অনুযায়ী আপনারা প্র্যাকটিস শুরু করতে পারেন। আহ, এখন বলবো যে আজকের ক্লাসটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করতে পারেন এখন, যে কোথাও বুঝতে প্রবলেম হয়েছে বা আমি যে কোনো প্রসেসটা যদি আবার দেখানোর দরকার পড়ে, যে কোনো একটা অংশ, যে এই অংশটা আবার একটু দেখা দরকার, তাহলে বলতে পারেন। থ্যাংক ইউ ভাই। কনফিগারেশন পার্টটা কোনো সমস্যা হলে আমরা রেকর্ডিং এ দেখে নিতে পারবো। রেকর্ডিংটা কবে পাবো? হ্যাঁ, কালকে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিংটা হ্যাঁ কালকে সকালে আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন। হ্যাঁ, আরেকটু এটা এটা ঠিক, যে কারণ রেকর্ডিং এ সব ধরনের রেকর্ডিং এখানে আছে, যে কার কোন স্টেপের পর কোন জায়গায় যেতে হবে। আহ, এটা একটা। আচ্ছা, আরেকটা ঠিক হচ্ছে আছে Ubuntu সার্ভারে যদি জি। করতে চাই, তখন কোন ভার্সনটা বেটার হবে সার্ভারে? 22 না 24? কোন সার্ভারে আমি একটু বুঝতে পারিনি জিনিসটা। সার্ভার ভার্সন কততে যাব আর কি? 22 আর 24? ওডোর ভার্সন, Ubuntu। ও উবুন্টু। আচ্ছা, উবুন্টু ওডোর জন্য যে সুইটেবল ভার্সনটা আছে ওডো 19। ওডো এটাও কিন্তু ওডো নিজে এখান থেকে বলে দেয় যে তার জন্য আসলে কোনটা সব থেকে সুইটেবল। এই যে এখানে কিন্তু অনেক জায়গায় লেখা আছে দেখেন, জিমি,
তারপর এগুলো কিন্তু উবুন্টুর ভার্সনের নাম। জি। সম্ভবত আমার জানার মতে এটা হচ্ছে উবুন্টু উবুন্টু হচ্ছে 22 যেটাকে বলে সেটা। জি। হ্যাঁ হ্যাঁ। তো যেহেতু তারা এটাকেই সাজেস্ট করতেছে, তো আমাদের জন্য ওডো 19 এর জন্য সুইটেবল ভার্সন হবে ওডো উবুন্টু 22। মানে ওডো যেটা সাজেস্ট করবে আমরা মেনলি সেটাতেই আর কি মুভ করবো সব থেকে বেশি। আচ্ছা। এমন না যে আমরা অন্য ভার্সনে করতে পারবো, কিন্তু সুইটেবল ভার্সনটা হচ্ছে এই জিমিটা। উবুন্টুর কোন ডকুমেন্টেশন আমি নেট থেকে দেখবো না আপনাদের কাছে কি কোনো অ্যাভেলেবেল আছে? যদি থাকে তাহলে একটু কালকে শেয়ার করুন। না নেট থেকে দেখে। ডকুমেন্টেশন বলতে, হ্যাঁ ডকুমেন্টেশন বলতে আমি যেই প্রসেসে এই উইন্ডোজে ইনস্টল করলাম ঠিক সেম ওয়েতেই কিন্তু আপনি উবুন্টুতে ইনস্টল করবেন। হ্যাঁ, জিনিসটা ডিফারেন্স কোথায় হতে পারে? ডিফারেন্স হতে পারে আপনি পাইথন কিভাবে ইনস্টল দিলেন, উবুন্টুতে একটু ডিফারেন্স। তারপর পাইচাম ইনস্টল দেওয়া একটু ডিফারেন্স। তারপর হচ্ছে পোস্টগ্রেস এসকিউএলটা ইনস্টল দেওয়া, এখানে যেমন ইএক্সি ফাইল আছে ওইখানে আপনাকে কমান্ড রান করাতে হবে, এটা একটু ডিফারেন্স আছে। কিন্তু তারপরে যে এগুলো ইনস্টল হওয়ার পরে যেই অপশন গুলো আছে সব কিন্তু সেম। যে আমি ওডো ডাউনলোড করলাম, ওডোকে ডাউনলোড করে নিয়ে এসে ফোল্ডার আকারে রাখলাম, সেটাকে পাইচাম দিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি যে যে অপশনে গেছি উবুন্টুতেও কিন্তু সেম, শুধু হচ্ছে আপনার সফটওয়্যার ইনস্টলের পার্থক্য উবুন্টুতে একটু ডিফারেন্স, উইন্ডোজের মতো না। আচ্ছা, বাকি জিনিস কিন্তু সেম। ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে ঠিক আছে, কোশ্চেন না থাকলে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করছি। আর অবশ্যই আগামী ক্লাসের আগে সবাই একবার কোডকে মিনিমাম রান করায় নিবেন, যাতে নেক্সট ক্লাসগুলোতে, কারণ এখানে পিছিয়ে গেলে দেখা যাবে কি নেক্সট ক্লাসগুলোতে অনেক দ্রুত দেখা যাবে, মনে হচ্ছে সব চলে গেল এরকম মনে হবে ডেভেলপমেন্টের অংশটা। আর যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই গ্রুপে মেসেজ দিবেন যে হ্যাঁ আপনাদের ইনস্টলে কোনো প্রবলেম হচ্ছে, আমরা অবশ্যই এখানে হেল্প করি। ওকে ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা আজকে এখানে ক্লোজ করছি। ধন্যবাদ সবাইকে।